দিগন্ত বিস্তৃত গোধূলির কোণে দেখা আলোয় উঁচু পার্বত্য উপত্যকার উপর দিয়ে ঘাঘরা চলিতে সজ্জিতা এক নারী ছুটে চলেছে প্রবল গতিতে। মাঝে মধ্যে পেছন ফিরে একবার করে কাকে দেখে পুনরায় প্রাণপণে ছুটতে ছুটতে একসময় একটি নুড়িতে হোঁচট খেয়ে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল। কাঁকুরে পাহাড়ি পথে পড়ে গিয়ে হাঁটুতে তীব্র জখম পেল। হলুদ ঘাগরা রক্তে লাল হয়ে উঠল। মাথার কাপড় ততক্ষণে তার খসে পড়েছে। কোনো রকমে ওড়না বুকে চেপে ধরে জখম পাই উঠে দাঁড়াতেই আঁতকে উঠল সে। তার অনাকাঙ্ক্ষিত ব্যক্তি দ্রুত কদমে পাহাড়ি পথে জুতোর খটখট শব্দ তুলে ছুটে আসছে। তাকে দেখে নারীটি দু হাত জোর করে আকুল স্বরে অনুনয় করতে লাগলো। मुझे बख्श दीजिए राणा साहिब, मुझे बख्श दीजिए, मैं ब्रजेश्वर की बेटनी हूँ। তৎক্ষণাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা ভারী গলার অট্টহাসি ভেসে এলো। চারিদিকে সেই অট্টহাসি প্রতিধ্বনিত হতে লাগলো। হাসির লহর থামলে পরে সেই গমগমে কণ্ঠস্বর বলে উঠল, जिस पे राणा का नजर एक बार पड़ जाए वो राणा का हो जाता है। बावले मत बन मिहिका, चल मारे साथ, तुझे रानी सा बना के रखूंगा, चल। ততক্ষণে মিহিকা একটু একটু করে পশ্চাদপসরণ করতে শুরু করেছে। সে যত পেছন দিকে পিছিয়ে যাচ্ছে তত বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে যাচ্ছে। 6 ফুট উচ্চতার রাজ পোশাকে সজ্জিত বিপুল আকার রানা সাহেব পশ্চিম আকাশের বুকে অস্তায়মান দিনমণির সঙ্গে তমসার বিক্ষেপে চারিদিকে আচ্ছন্ন হয়ে পড়েছে। মিহিকা পিছিয়ে আসতে আসতে উঁচু পাহাড়ের একদম কিনারায় এসে উপস্থিত হয়েছে। সামনে তার কাল রূপে রানা সাহেব যেন মিহিকাকে পাওয়ার অমোঘ আকর্ষণে এগিয়ে আসছে। এমন সময় মিহিকা পিছনে পা বাড়াতে গিয়ে উপলব্ধি করল তার বাম পায়ের নিচে আর ভূমিতল নেই। সে প্রচন্ড ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার করে উঠল, কামাখ্যা মাই, মেরা লাজ বাঁচা মাই। আর তখনই নিচে স্রোতস্বিনী নদীর পাড়ের উড্ডীয়মান লাল পতাকাযুক্ত কামাখ্যা মন্দিরের একাধিক ঘণ্টা ঢং 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 শব্দ করে সমস্বরে যেন মিহিকার হয়ে প্রতিবাদের ঝড় তুলল। পুনরায় একটা বিদ্রুপাত্মক হাসি হেসে রানা সাহেব রাজপুতানার ভঙ্গিমায় কোমরের কোঁচড় থেকে একটা কালো সুতোয় বাঁধা তাবিজ বের করে এগিয়ে যেতে লাগলো মিহিকার দিকে। তাবিজের দিকে তাকিয়ে মিহিকা আর্তনাদ করে উঠল। মিহিকার আর্তনাদ যেন পাহাড়ের কোলে প্রতিধ্বনিত হতে লাগল। মিহিকার দিকে বীর বিক্রমে অগ্রসরমান রানা সাহেবের ঔদ্ধত্য মেশা ভঙ্গিমা দেখে মিহিকা বুঝল রানা সাহেবের হাত থেকে আজ আর তার মুক্তির কোনো উপায় নেই। শেষবারের মতো সামনের দিকে আকুল নয়নে তাকিয়ে যেন কারো দর্শনের ব্যর্থ মনোরথে তার চক্ষু বেয়ে ঝরে পড়ল অশ্রুবিন্দু। রানা সাহেব এই সুযোগে ঝপ করে এগিয়ে এসে মিহিকার রং বেরঙের চুড়ি আর মেহেন্দির গাঢ় লাল রঙে বিন্যস্ত বাম হাতখানি চেপে ধরলেন। মিহিকা নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে নিজের হাতখানা রানা সাহেবের থেকে ছাড়ানোর প্রচেষ্টা করতে লাগলো। এমন সময় রানা সাহেব আবারও বলে উঠলেন, बावली मत बन मिहिका, चंड का तावीज ही काफी है तुझे ठंड करने के लिए। এই বলে অন্য হাতে ধরা তাবিজখানা মিহিকার বাম হাতের কবজিতে বেঁধে দেওয়ার জন্য উদ্যত হতেই এবার অনুনয় বিনয় করা গ্রাম্য শান্তশিষ্ট মিহিকা যেন সিংহের ন্যায় হুঙ্কার দিয়ে বলে উঠল, हमारे सिरे में श्वास चलने तक तुझे कभी अपने मकसद पर कामयाब नहीं होने दूंगी। রানা সাহেব এই সামান্য নারীর হুঙ্কার বিন্দুমাত্র গ্রাহ্য না করে নিজ কাজে উদ্যত হতেই আচমকা মিহিকা তার ডান কোমরে গুঁজে রাখা রাজপুতানি খঞ্জিকাঠি ডান হাতে এক টানে বের করে আনে। আর রানা সাহেব কিছু বুঝে ওঠার আগেই সজোরে নিচের বাম হাতের কবজি থেকে কিছুটা উপরে চালিয়ে দেয়। একটা নারী কণ্ঠের তীব্র আর্তনাদ পাহাড়ে প্রতিধ্বনিত হতে থাকে। আর রানা সাহেব আচমকাই মাটিতে ঠং করে কিছু পতনের শব্দ পেয়ে চমকে উঠে দেখে মিহিকার কবজি থেকে ধরা কাটা হাতের অংশটুকু তার হাতে রয়ে গিয়েছে। তার কাটা অংশ থেকে ঝরঝরিয়ে রক্তের ধারা ছুঁয়ে নামছে মাটিতে। আর মিহিকা
কাটা হাতখানা নিয়ে খিলখিলিয়ে বিজয়িনীর হাসি হেসে বলে, तू हार गया राणा, मैं थारे कभी जीतने नहीं दूंगी, कभी नहीं। বলে দুপা পিছিয়ে লাফ দেয় পেছনের অতল স্পর্শী গভীর খাতের দিকে। রানা ছুটে এসে ধরতে যায় তাকে, হাত বাড়িয়ে চেপে ধরে মিহিকার বুকের ওড়নাটি। ততক্ষণে খাতের দিকে পরন্ত মিহিকার ক্ষীণতর কণ্ঠস্বর শোনা যায়, मैं लौट के आऊंगी राणा, मैं लौट के आऊंगी। मिहिका! পর্ণা অফিসের প্রজেক্টর রুমে হিমাচলের কুলেশ্বর গ্রামটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই এসি রুমে বসেই প্রচণ্ড ভয়ে একটা বিকট চিৎকার করে ওঠে। অফিসের নতুন প্রজেক্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কুলেশ্বরের চারপাশটা প্রজেক্টরে দেখতে দেখতেই পর্ণার অবচেতন মনে পুনরায় ফুটে ওঠে তার বহুদিনের পরিচিত সেই স্বপ্নটা। ছোটবেলা থেকেই যেন তাকে এই দুঃস্বপ্নটা তাড়া করে বেড়ায়। কয়েকবার মা বাবাকে বা বন্ধুদের বলে যথেষ্ট খিল্লির পাত্রী হয়েছে সে, তাই এখন আর সে তার কালিকাম বান্ধবী সাগরিকা ছাড়া কাউকেই এই দুঃস্বপ্নের কথা বলতে ভরসা পায় না। এতদিন ঘুমের মধ্যেই কেবল আবছা আবছা দৃশ্যগুলো ভেসে উঠত, কিন্তু আজ কুলেশ্বরের সবুজ পাহাড়ি নিম্ন উপত্যকার ছবি দেখে প্রথমেই যেন সে তন্ময় হয়ে গিয়েছিল। সেক্টর 5-এর টেকনো গ্লোবাল ইন্ডিয়ার মিস পারফেকশনিস্ট হিসেবে পর্ণা ব্যানার্জির নামে অফিসের গ্রুপ ডি থেকে এমডি পর্যন্ত সকলেই সর্বদা তটস্থ থাকে। পর্ণা কাজের ক্ষেত্রে বিন্দুমাত্র অবহেলা সহ্য করতে পারে না। নিজ কর্মদক্ষতা আর কাজের প্রতি সিরিয়াসনেসের জন্য মাত্র 5 বছরে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরে সামিল হয়ে গিয়েছে। সর্বসমক্ষে প্রেজেন্টেশন চলাকালীন আজ পর্ণার হঠাৎ এই উদাসীনতা তাই কারণ নজর এড়ায়নি। তবে পর্ণার গম্ভীর ব্যক্তিত্বের কারণে কেউ তাকে বিশেষ ঘাঁটায়নি। তার উপর আবার পর্ণার ভয়ে মিশ্রিত আর্তনাদ শুনে এমডি সুকুমার বর্মন পর্যন্ত ঘাবড়ে গিয়েছিলেন। তিনি সবাইকে প্রেজেন্টেশন রুমের বাইরে যেতে বলে এক গ্লাস জল পর্ণার দিকে এগিয়ে দিয়ে মৃদু গলায় জিজ্ঞাসা করলেন, পর্ণা, এনিথিং ইজ গোয়িং রং? ইউ ক্যান টেল মি। পর্ণা ব্যাপারটা এড়িয়ে যাবার জন্য বলে, স্যার, শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, তুমি আজ হাফ ডে নাও। ইউ শুড টেক রেস্ট। তোমার কদিন বিশ্রামের প্রয়োজন, তারপর না হয় কুলেশ্বর যেও। পর্ণা তখনও বেশ উদাসীন দৃষ্টিতে কুলেশ্বরের বিয়াস নদীটার দিকে তাকিয়ে আছে দেখে গলাটা খাঁকারি দিয়ে মিস্টার বর্মন বললেন, সাগরিকা, সাগরিকা, শোনো, তুমি পর্ণাকর বাড়ি পৌঁছে দাও। আমি দেখছি ডে শিফটের ড্রাইভার কাকে পাওয়া যায়। ওকে? এই বলে দরজার দিকে পা বাড়িয়েও পর্ণার সামনে এসে দাঁড়িয়ে অভিভাবক সুলভ গলায় বললেন, পর্ণা, তুমি আমার বড় স্নেহের পাত্রী। বিগত 5 বছরে কাজের প্রতি তোমার মতো নিষ্ঠা আমি খুব কমই দেখেছি। তবে বেশ কয়েকদিন ধরেই তোমার মনের উপর দিয়ে একটা ঝড় বইছে, যেটা তোমার কাজেও রিফ্লেক্ট করছে। তো বলছি, বাড়িতে কোনো সমস্যা থাকলে কদিন ছুটি নাও। আর সমস্যাটা মনে হচ্ছে অনেক গভীরে, মনের গহনে কোনো দোলাচলে তোমার মন ছটফট করছে। জানো তো, একটা সময়ে আমি সাইকোলজি নিয়ে বেশ নাড়াঘাটা করতাম। তাই এমডি হিসেবে নয়, তোমার দাদার বয়সী একজন অভিভাবক হিসেবেই বলছি, না হয় কোনো সমস্যা থাকলে অফিসের পর যোগাযোগ করো। বলেই মিস্টার বর্মন বেরিয়ে গেলেন ভেহিকল ডিপার্টমেন্টে ফোন করার জন্য। এদিকে সাগরিকা পর্ণাদের ফুলবাগানের বাড়িতে ওকে ড্রপ করে ফিরে গেল। আজ কুলেশ্বরের ছবিটা দেখার পর থেকেই পর্ণার মনে হচ্ছিল এই জায়গা তার বহু পরিচিত। যেন এই পাহাড়ের সুবিশাল বাহুডোর, নদীর তীরের পাথুরে চড় পেরিয়ে ওই যে রক্তিম উড্ডীয়মান পতাকা, মন্দিরের ওপর ঝুলন্ত ঘণ্টার রাশি আর একটা কুয়াশায় ঢাকা মুখ। ভালো করে ফ্রেশ হয়ে ফুল স্পিডে পাখা চালিয়ে বিছানায় গড়িয়ে এই কথাগুলো তার মাথায় ঘুরতে শুরু করলো। কি যে হচ্ছে! যত সে এই দুঃস্বপ্ন থেকে পালানোর চেষ্টা করছে, তত বেশি করে যেন জড়িয়ে পড়ছে। এইসব ভাবতে ভাবতেই মিস্টার বর্মনের কথা মনে পড়ল। চটপট মোবাইলে ওনার নাম্বারটা ডায়াল করে ফেলল পর্ণা।
ওপার থেকে পর্ণার কুশল জেনে পর্ণাকে বলল, পর্ণা, তুমি যদি আজ আসতে চাও তাহলে আমার সুজোসেন স্ট্রিটের বাড়িতে আসতে পারো। কেন যেন পর্ণার মনে হলো মিস্টার বর্মন হয়তো তাকে এই সব এলোমেলো জটের একটা সূত্র দিলেও দিতে পারেন। তাই পোশাক বদলে 44 ধরে সোজা অ্যামহার স্ট্রিটের মোড়ে এসে মিস্টার বর্মনকে ফোন করল। আচমকাই পর্ণার কাঁধে একটা হাতের স্পর্শে চমকে উঠল। ফোনটা কান থেকে নামিয়ে ঘুরতেই একটা পুরুষালী গড়ন দেখে পর্ণা মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে রইল। বছর 30-এর একটা 6 ফুটের কাছাকাছি উচ্চতার ফর্সা জিম করা তাগড়াই চেহারার পুরুষের দৃঢ় চিবুক, চৌকো মুখে সরু কালো ফ্রেমের চশমার সাথে টিয়া পাখির ঠোঁটের মতো তীক্ষ্ণ নাসিকা, যে কোনো নারীর স্বপ্ন পুরুষ। পর্ণাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে যুবক জিজ্ঞাসা করল, আপনি কি পর্ণা ব্যানার্জি? এমন রূপবান পুরুষের প্রতি যে কোনো নারী আকর্ষিত হবে, সেটা খুবই স্বাভাবিক। ইতিমধ্যে একটা গাড়ির হর্নে চমক ভাঙতেই ঈষৎ লজ্জা পেয়ে পর্ণা উপলব্ধি করল ফোনের ওপার থেকে সাগরিকার গলার স্বর ভেসে আসছে। তো এই হলো ব্যাপার, বুঝলি? কি রে? হ্যালো হ্যালো পর্ণা? চাপ বাবা, এর কি হলো? পর্ণা ফোনটা কানে দিয়ে বলল, তুই ফোনটা রাখ, আমি তোকে ফোন করে নিচ্ছি। ফোনটা ডিসকানেক্ট করে পর্ণা আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে আমি পর্ণা ব্যানার্জি। আপনি? আমি সুকুমার বর্মনের ভাই। দাদা আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। অ্যামহার স্ট্রিটে 4 মাথার মোড়ের দিকে বাম দিকের শ্রদ্ধানন্দ পার্কের দিকে 2 পা এগোলেই পটুয়াতলা লেনের সামনে বড় লাল রং করা শিব মন্দিরের পরের নোনা ধরা সামান্য সবুজ রঙের ঝুলন্ত কাঠের আলিশা ঘেরা ঝুল বারান্দা, উল্টো দিকে বড় প্লাস্টিকের ঢাকা দেওয়া বেতের বিড়েতে ঢাকা ফুচকাওয়ালার পাশে শালপাতার মোড়ক হাতে উড়তি ছেলে মেয়েদের ভিড়, পাশের চায়ের দোকানে মাটির ভাঁড়ে গরম ধোঁয়া ওঠা চা, সব মিলিয়ে একদম নস্টালজিক পুরাতন কলকাতার কথা মনে পড়ে যায়। পর্ণা দাঁড়িয়ে যেতেই অন্ধকার সদরের ভেতর থেকে আবার সেই গম্ভীর গলাটা বলে উঠল, মিস ব্যানার্জি আসুন। নিমেষে এই গলাটা যেন পর্ণাকে নস্টালজিক কলকাতার ছবির বুক চিরে চমকে উঠতে বাধ্য করল। এই কণ্ঠস্বরটা তার বড্ড চেনা চেনা ঠেকছে। এই ভদ্রলোককে তো আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না। সদরের ভেতর ঢুকতে ঢুকতেই পর্ণা সুকুমার বাবুর উষ্ণ অভ্যর্থনা শুনে ভেতরে প্রবেশ করতে সুকুমার বাবুর স্ত্রী রঞ্জনা বর্মন এগিয়ে এসে পর্ণাকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। ভদ্রমহিলা বেশ হাসি খুশি ও মিশুকে। সুকুমার বাবু পর্ণার সাথে যুবকের আলাপ করিয়ে দিল। যুবকের নাম রাজকুমার বর্মন, দূর সম্পর্কের খুড়তুতো ভাই। বছর 10 আগে রাজকুমারের বাবা মায়ের একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর থেকেই নিঃসন্তান সুকুমারবাবুর কাছেই রাজকুমার রয়ে গিয়েছে। মেধাবী ছেলেটিকে সুকুমারবাবু নিজের কাছে রেখে পড়াশোনা করিয়েছেন। MBA পাশ করে সে এখন সুকুমারবাবুর কাছেই বিভিন্ন প্রজেক্টের দায়িত্ব নিয়ে যত্ন করে কাজ করছে। সে তাড়াতাড়ি কিছু কাজ আছে জানিয়ে বিদায় নিল। কিছুক্ষণ চুপ থেকে পর্ণা বলে উঠল, মিস্টার বর্মন, আপনার সাথে যে ব্যাপারে কথা বলতে চাইছিলাম। পর্ণা, বাড়িতে আমি মিস্টার বর্মন নই। এখানে তুমি আমাকে সুকুমার দাই বলতে পারো। আচ্ছা বেশ। আসলে সুকুমার দা, আমি আপনার সাথে একটু একান্তে কথা বলতে চাইছিলাম। রঞ্জনাকে আমি বলেছিলাম তোমার কথা। ও একজন সাইকোলজিস্ট, তো তোমার যদি আপত্তি না থাকে তবে। কি বলছেন সুকুমার দা? আপনি যে কি উপকার করলেন সে আমি বলে বোঝাতে পারবো না। এই ব্যাপারটা আমাকে বহু দিন ধরে যেন জাপটে ধরতে চাইছে। সাগরিকা ছাড়া আমি সে কথা কাউকে বলতে পারছি না, পাছে আমায় কেউ পাগল ভাবে। রঞ্জনা মৃদু হেসে পর্ণার কাঁধে হাত রেখে বললেন, পর্ণা, বলছি কফি আর চিকেন পকোড়াটা খেয়ে নিয়ে চলো তাহলে ভেতরে যাই। কফি আর চিকেন পকোড়া খেয়ে রঞ্জনা পর্ণাকে নিয়ে অন্দরের একটা ঘরে ঢুকল। এই ঘরের আলো মৃদুল নীল রঙের। ঘরের মধ্যে সাদা কালোর একটা শেড দেওয়া।
বেশিক্ষণ সেই শেডের দিকে তাকালে ঝিম ধরে যায়। এটা সাইকোথেরাপির একটা অঙ্গ। পর্ণাকে ঘরের মধ্যে একটা আরাম কেদারায় বসিয়ে রঞ্জনা বললেন, পর্ণা, তুমি নির্বিঘ্নে এই ব্যাকরেস্টে মাথা দিয়ে চোখ বুজে রিল্যাক্সড করে বসো, একদম রিল্যাক্সড। ঘরের একদিকে একটা বড় চাকতি খুব ধীর গতিতে ঘুরে সাদা কালো শেডটাকে সারা ঘরে যেন আবর্তিত করছে। ঘরের মৃদু আলোয় সুকুমারবাবু রেকর্ডিং টেবিলের দিকে চলে গেলেন। রঞ্জনা পর্ণার মুখের উপর ঝুঁকে খুব মৃদু অথচ দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? পর্ণা ব্যানার্জি। তোমার বাবার নাম? রবীন্দ্র ব্যানার্জি। তুমি কোথায় থাকো? দেখতে পাচ্ছ সেই জায়গাটা? পর্ণা এবার অনুভব করল তার চারপাশের পৃথিবী যেন স্তব্ধ হয়ে গিয়েছে। চরাচরে রঞ্জনা আর সে ব্যতীত যেন কেউ কোথাও নেই। রঞ্জনার হাতের মুদ্রায় যেন তার চোখ দুটোতে ঘুমের আবেশ ঘনীভূত হতে লাগল। জড়ানো কণ্ঠে পর্ণা প্রথমে ফুলবাগান অবধি বলতেই মনের গহীন থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। পর্ণা, তুমি এখন কোথায়? একবার ভালো করে তাকিয়ে দেখো তো। পর্ণার চোখের সামনে একটা আলোকময় শ্বেতকক্ষ ফুটে উঠল, যেখানে পর্ণা নিজেকে দেখতে পেল এক অদ্ভুত বেশে। পরনে তার লম্বা রাজস্থানী কাজ করা হলুদ লেহেঙ্গা, অঙ্গে বাঁধনির কাজ করা লাল ওড়নি, গলায় আর হাতে এক রাশ জাঙ্ক জুয়েলারি দেখে পর্ণা বেশ বিস্মিত হল। এক পা বাড়াতেই অনুভব করল পায়ে তার ভারী রূপোর নূপুর। পর্ণা গুটি গুটি পায়ে আলোকিত শ্বেতকক্ষের দরজাটা ঠেলে বাইরে পা রাখতেই যেন এক স্বপ্নের জগতে এসে পড়ল। দিগন্ত বিস্তৃত নীল আসমানের পা চুম্বন করছে সবুজের চাদরাবৃত উত্তুঙ্গ পার্বত্যভূমি। তারই বুক ছিঁড়ে স্রোতাসিনী নীলচে সবুজ তটিনীর তীরে বসে সুউচ্চ পর্বতের দিকে তাকাতেই যেন মনটা ভরে যায়। এমন সময় একটা ঘণ্টার ধ্বনি শুনে পর্ণার চমক ভাঙে। নদীতট থেকে বেশ কিছুটা দূরে উঁচু শ্বেতপাথরের মন্দিরের চূড়াতে পথপথ করে উড়ছে লাল পতাকার শাড়ি, আর মন্দিরের ভেতর থেকে আসছে একাধিক ঘণ্টার শব্দ। এই নদী তীর, এই মন্দির যেন পর্ণার কাছে বহু পরিচিত বলে মনে হয়। নদীর সবুজ জল হাতের কোঁচরে ধরে মুখটা তুলে তাকায় সে। তারপর একটা ডাক কানে ভেসে আসে। ওড়নিতে মুখটা মুছতে মুছতে কণ্ঠস্বরের উৎস লক্ষ্য করে পর্ণা এগোতেই কানে আসে একটা বহু পরিচিত নাম, মিহিকা। পর্ণা যেন মাথাটা টলে উঠল। তবে এতদিন স্বপ্নে যার কণ্ঠে এই নাম সে শুনে এসেছে, সেই কণ্ঠের সাথে এই স্বরের কোনো মিল নেই। সেই ঔদ্ধত্য, সেই গাম্ভীর্য, সেই কামনার বহ্নি এই কণ্ঠে নেই। তার বদলে একটা মাধুর্য আর কোমল ভঙ্গিমা রয়েছে এই ডাকে। মধুকর যেমন রঙিন ফুলের আকর্ষণে ছুটে যায়, তেমনি পর্ণা যেন মিহিকা ডাকটি শোনা মাত্র একবার পেছন ঘুরে চাইল। তারপর মন্দিরের পাশের মেঠো পথ ধরে আগত কারোর দিকে তাকিয়ে তার মুখের মিষ্টি হাসিটা যেন চওড়া হলো। উঁচু করে পরিহিত ধুতির ওপর সাবেকি রাজস্থানী কাজের পাঞ্জাবি আর হাতে ধরা একটি বড় লাঠি নিয়ে একটি সুঠাম যুবক বড় বড় পা ফেলে মিহিকার নাম হাঁকতে হাঁকতে ছুটে আসতে লাগলো পর্ণার দিকে। পর্ণা দ্রুত নদীর পাড় থেকে ছুটতে ছুটতে চলল তার কাঙ্ক্ষিত পুরুষের দিকে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে গিয়ে একটা উঁচু মতো পাথরে হোঁচট খেয়ে প্রায় মুখ থুবড়ে ভূমিতে পড়ছিল। এমন সময় দুটো শক্ত বাহুডোর যেন এগিয়ে এসে তাকে তার দু হাতে ধরে ফেলল। আচমকা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয়ে পর্ণা চোখ দুটো বন্ধ করে ফেলেছিল। যুবকের হাত থেকে আগেই লাঠিটা মাটিতে পড়ে গিয়েছিল। এবার সে দু হাতে পর্ণাকে ছোট বাচ্চার মতো কোলে তুলে নিল। সাথে সাথেই একটা বাতাসের দমকা পর্ণার মুখের ওপর থেকে ওড়নিটা সরিয়ে তার মুখটা উন্মোচিত করে দিল। যুবক তার নিজের মুখটা পর্ণার দিকে ঝুঁকিয়ে মৃদু ধমকের সুরে জিজ্ঞাসা করল,
बावली के बाफिक भाग क्यों रही थी? পর্ণা যেন সেই ধমকের মধ্যেও হৃদয়ের দ্রুত ধুকপুকানির শব্দটা শুনতে পেল। তার মুখে একটা মৃদু হাসির রেখা দেখা দিল। তখন যুবক অনুনয় সুরে বলল, मिहिका आंखें खोल के जो देखा अपने ब्रजेश्वर को। সাথে সাথে পর্ণা তার চোখ দুটো মেলতেই আলোর বিপরীতে তার মুখের ওপর ঝুঁকে থাকা একটা ঝাপসা মুখ দেখতে পেল। এমন সময় আবার সেই গম্ভীর কণ্ঠ শোনা গেল, ब्रजेश्वर कहाँ गए हो ब्रजेश्वर? সেই কণ্ঠস্বর শুনে যুবক দ্রুত পর্ণাকে কোল থেকে নামিয়ে বলল, राणा जी बुला रहे हैं। যুবক দ্রুত মন্দিরের পাশের মেঠো পথটা ধরে যেতে উদ্যত হতেই পর্ণা তার হাতটা ধরে বলল, शाम को कुलेश्वर पहाड़ी के ऊपर में तेरा इंतजार करूंगी। যুবক সম্মতিসূচক মস্তক হেলিয়ে পর্ণার থেকে বিদায় নিয়ে ফিরে গেল। পর্ণা দ্রুত ওড়নায় মুখখানি ঢেকে মন্দিরের পাশের পথটা ধরতেই একটা বিশালাকার পুরুষ তার পথ রোধ করে দাঁড়ালো। লোকটার দিকে তাকিয়েই পর্ণা কেমন যেন জড়সড় হয়ে মাথা নত করে পথের পাশে সরে দাঁড়াতে যেতেই লোকটা ঊর্ধ্বত্ব মেশা গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, मिहिका तू इधर क्या कर रही थी? मैं पानी लेने गई थी। লোকটা পর্ণাকে আপাদ মস্তক দেখে ব্যঙ্গের হাসি হেসে বলল, खाली हाथ पानी लेने चली गई? हाँ পর্ণা একবার মুখ তুলতেই লোকটার সেই নীলাভ চোখের চাহনি দেখে প্রবল উত্তেজনায় ডান হাতের অনামিকা তুলে বলে উঠল। চোখ বলতে বলতে পর্ণা ঘেমে নিয়ে একশেষ হয়ে উঠেছে। বারংবার সে আঙুল তুলে বলছে, চোখ। রঞ্জনা তার স্বভাব সুলভ ভঙ্গিমায় পর্ণাকে শান্ত করে তার দিকে জলের গ্লাসটা বাড়িয়ে দিল। এসির তাপমাত্রা কমিয়ে ঘরটা আরেকটু ঠান্ডা করে দিতে পর্ণা কিছুটা স্বস্তি বোধ করল। তারপর চারপাশে চেয়ে দেখল, কোথায় সেই মন্দির, কোথায় সেই নদী তীর? সে তো বর্মনদের বাড়িতেই ডার্ক রুমে বসে আছে। হতবাক হয়ে পর্ণা রঞ্জনাকে বলল, আমি সেই চোখ দেখেছি। রঞ্জনা মিস্টার বর্মনকে ইশারায় বাইরে যেতে বলে পর্ণাকে স্নেহের স্বরে বললেন, সো পর্ণা, তুমি যে জায়গার কথা বলছিলে অবচেতন মনে, তুমি কি সেখানে এর আগে কখনো গিয়েছো? না, আমার সেভাবে কলকাতার বাইরে কখন ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। অথচ আজ সকালে কুলেশ্বরের প্রজেক্টের লোকেশন দেখার সময় আমার মনে হলো ওই বিয়াস নদী, ওই পার্বত্য ভূমি যেন আমার বহুকালের চেনা। আর তারপরেই এতদিনের দুঃস্বপ্নটা যেন চোখের সামনে ভেসে ওঠে। তবে 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 কি পর্ণা? আমায় ওরা মিহিকা বলে সম্বোধন করছিল কেন? আর আমিও সেই নামটা যেন আত্মস্থ করে নিয়েছিলাম। কে এই ব্রজেশ্বর আর কে এবার রানাজি? এত সহজেই যদি সব প্রশ্নের সদুত্তর পেয়ে যেতে পর্ণা, তবে কি জীবনটা এত জটিল হতো? এই সবই কি আমার মনের ভুল বা ইনফ্যাচুয়েশন বলে আপনার অভিমত? আচ্ছা পর্ণা, আমি কিন্তু তোমাকে এবার একটু ভারী ভারী কথা বলবো। আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধে হবে না, কেমন? দেখো, আমাদের মনের দুটো পৃথক কক্ষ আছে। প্রথমটা চেতন কক্ষ, সেখানে বর্তমানে আমাদের পারিপার্শ্বিকের যা চিন্তা ভাবনা সেটা ফুটে ওঠে। আর অন্যটা হলো অবচেতন মনের কক্ষ, সেখানে এমন কিছু ছবি পরিস্ফুট হয় যেটা কোনোভাবে আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল, বুঝলে? মানে অনেকে সেটাকে অবাস্তব বা পাগলামি বলতেই পারে, তবে আমাদের মনস্তত্ত্বের ভাষায় সেটাকে কি বলে জানো? সেটাকে বলে অবচেতন মনের ভাবনা, বুঝলে? তবে সবটাই কি আমার কল্পনাপ্রসূত? না না, তা কেন? দেখো, তুমি যে দৃশ্যপটটা দেখছো বা বর্ণনাও করছো, সেটাকে কোনো বৈজ্ঞানিক যুক্তি দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তাই খুব সহজে কিন্তু সেটা সবাই স্বীকার করতেও চায় না। সেটা কি? দেখো পর্ণা, তোমাকে আমি এবার যেটা বলবো, আমি জানি না তুমি আমার কথাটা কতটা বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাস না করলেও এটা কিন্তু সত্যি। তোমার এই অবস্থার নাম কি জানো?
এই অবস্থার নাম রিইনকার্নেশন। তুমি বিগত জন্মের স্মৃতি রোমন্থন করে চলেছ। সহজ বাংলায় আমরা যাকে বলি জাতিস্বর। কুলকুল করে প্রবাহমান নীলছে সবুজ জলের বিয়াস নদীর দিকে তাকিয়ে এক মনে বসে আছে মিহিকা। তার চোখে যেন প্রতীক্ষার সঙ্গে কিসের ভীতি খেলা করে বেড়াচ্ছে। কিছু পুরাতন স্মৃতি তার মনের পটে উঁকি দিয়ে উঠল। কুলেশ্বরের মতো পাহাড়ি গ্রামের অতি সাধারণ ঘরের মেয়ে সে, আর 5টা গ্রামের মেয়েদের সঙ্গে সকালে নদী থেকে জল আনতে আসা, স্নান সেরে কুলদেবী কামাক্ষার মন্দিরে পুজোর ডালি হাতে আসার সময় মন্দিরের ঘণ্টা বাজানো, পাড়ার মোড়ে কোনো বাঞ্জারার দল এলে তাদের স্থানীয় লোকসঙ্গীতের সঙ্গে নাচ করা, বিকেলের পরন্ত সূর্যের আলোকে চুলার সামনে বসে বাজটার রুটি বানানো, সাথে মোটকা আচারের সুবাস, সব মিলিয়ে মিহিকার জীবন বেশ কেটেই যাচ্ছিল। তবে নদীর মতো জীবনের প্রতিটা বাঁকে নতুন দৃশ্য ফুটে ওঠে। মিহিকার জীবনেও এলো বসন্তের রঙিন ছোঁয়া। সময়টা ছিল হেমন্তের শেষ ভাগ। শীতের শিরশিরে বাতাস সবে বইতে শুরু করেছে। এই সময় কুলেশ্বরের উত্তরে কোশাম্বীতে মেঘবরুর মেলা হয়। এই মেলায় কত শত পসরা আসে। মিহিকা তার সখী বিন্দির সঙ্গে এলো এই মেঘবরুর মেলা দেখতে। লাঠি খেলা, দড়ির উপর দিয়ে হাঁটা, ম্যাজিক, নাগরদোলা, পাপড়ি, চাটনি, জিলেবি, ভুজিয়ার নানা দোকানের পাশে মেয়েদের চুড়ি, কানের ঝুমকো, নুপুর, কাজল, পাউডার, পোশাক, কত কিছুর পসরা দেখতে দেখতে দুই সখী যেন হারিয়ে গিয়েছিল মেলার হট্টগোলে। মিহিকা একটা প্রসাধনীর দোকানে কাজ করা আরশির সামনে দাঁড়িয়ে নিজের টিপটা ঠিক করছে। এমন সময় তার পেছনে দাঁড়ানো একটা সুন্দর মুখের প্রতিবিম্ব পড়ল তার সম্মুখস্থ আরশিতে। সেই যুবকের প্রতি দৃষ্টি পড়তেই তার চোখে নিজের প্রতি মুগ্ধতা দেখে মিহিকার গাল দুটো লজ্জায় লাল হয়ে এলো। দ্রুত পালাতে গিয়ে ঘাগরার পারে পা জড়িয়ে মাটিতে পড়তে যাবে এমন সময় একটা শক্ত হাত তার ক্ষীণ কটিদেশ বেষ্টন করল। নিমেষে পুরুষের ছোঁয়ায় মিহিকার সর্বাঙ্গে শিহরণ খেলে গেল। নিষ্পলকে যুবকের ঘন কালো পল্লবের মাঝে টলটলে চোখের ঘন বাদামি চোখের তারায় যেন মিহিকা তাকিয়ে রইল। मिहिका मिहिका यार कहाँ खो गई तू? পাশ থেকে সখী বিন্দির কণ্ঠস্বর শুনে লজ্জায় মিহিকা নিজেকে সামলে যুবকটিকে ধন্যবাদ জানিয়ে ঘুরতেই অনুভব করল পেছন থেকে কেউ যেন তার ওড়নি টেনে রেখেছে। বিন্দিকে সে কথা বলতেই বিন্দি হেসে বলল, आए हाय ब्रजेश्वर, ओहो वो तो तुझे छोड़ना ही नहीं चाहता। মিহিকা এবার কৃত্রিম কোপে তিরস্কারের ভঙ্গিতে কিছু বলতে ঘুরতেই লক্ষ্য করে তার ওড়নিটা দোকানের একটা পেরেকের খোঁচে আটকে গিয়েছে। চট করে সেটা ছাড়িয়ে বিন্দির হাত ধরে এক ছুটে মেলা থেকে পালিয়ে আসে সে। এরপর গ্রামের চৌমাথা, কখনো কামাখ্যা মন্দির তো কখনো গ্রামের হাটে মাঝে মধ্যেই ব্রজেশ্বরের সঙ্গে তার চোখাচোখি হয়। মুখে কথা কিছুই হয় না, কিন্তু চোখের ভাষায় যেন অনেক কথার আদান প্রদান হয়েই যায়। দুজনের স্ফুরিত অধর যেন বিনা বাক্যে কেবল চাপা হাসির লহর খেলিয়ে যায়। মিহিকা সেদিন একাই মন্দিরে পুজো দিতে গিয়েছিল। মন্দিরের শেষ সোপানে ওঠার সময় অবনত মস্তকে ভূমিকে প্রণাম করতে ঝুঁকতেই পাশ থেকে ফিসফিসে একটা কণ্ঠস্বর বলে গেল, আজ গোধূলির সময় ব্রজরাজ পর্বতের উপর একবার এসো। পরিচিত কণ্ঠের মালিকের সঙ্গে চোখাচোখি হতেই লজ্জায় চোখ দুটো নামিয়ে ঘণ্টা বাজিয়ে মন্দিরে ঢুকে যায় মিহিকা। দুটো কপত কপতির মধুর প্রেমের ছোঁয়ার মাঝে একটা কৃষ্ণবিন্দুর মতো মিহিকার ক্ষীণ ছন্দময় কটিদেশ, উন্নত বক্ষ যুগলের ওপর কামনমুক্ত একজোড়া চোখ যেন দূর থেকে অনুসরণ করতে থাকে। মিহিকার মনে আজ অদ্ভুত ভালো লাগার আবেশ জড়িয়ে আছে। দ্রুত গৃহকাজ শেষ করে খেতে বাবাকে খাবার পৌঁছে দিয়ে দেখে সূর্য তখন পশ্চিম দিগন্তমুখী হয়েছে। ঘরের পুরাতন আরশিতে নিজেকে একবার দেখে মৃদু হেসে ব্রজরাজ পর্বতের দিকে পা বাড়ায়। হেমন্তের অন্তে হিমালয়ের তুষার গাত্র বেয়ে মৃদু শীতল সমীরণ বাহিত হয়ে চলেছে
ব্রজরাজের উচ্চ উপত্যকার ওপর দিয়ে। মিহিকা ব্রজরাজের পশ্চিম খাতের ধারের বড় পাথরটিতে বসে তার ভ্রমর কালো অক্ষিদয় মেলে তাকিয়ে দেখছে বিয়াসের সুতোর মতো কোটি দেশের বাঁকগুলো। মলয়ের লয়ে উঠছে তার ওড়নি। ক্রমশ সবুজ মনোরম প্রকৃতির বুকে অস্তমিত লালচে রং লাগতে শুরু করেছে। যে সময় ব্রজেশ্বরে আসার কথা ছিল তার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। সূর্যের শুধু শেষ আঁকড়টুকু মেঘের বুকে ডুবতে বাকি আছে। তবে কি ব্রজেশ্বর তার সঙ্গে মস্করা করল? এ কথা ভেবে মিহিকার কালো চোখ দুটো অশ্রুপূর্ণ হয়ে উঠল। ওদিকে কামাখ্যা মন্দির থেকে ক্ষীণ ঘণ্টার ধ্বনি ভেসে আসতেই মিহিকার অশ্রু ভরা নয়ন থেকে মুক্তোর মতো দুফোঁটা জলবিন্দু খসতেই সে তৎক্ষণাৎ চোখের জল মুছে অস্তমিত সূর্যের পানে তাকিয়ে কি যেন ভাবল। তারপরেই দ্রুত পদচারণে ব্রজরাজের উতরায়ের পথ ধরল। মনের বিক্ষেপ হেতু কাঁকুরে মাটিতে পুনরায় হোঁচট খেয়ে পড়ার উপক্রম হতেই একটা বলশালী হাত তাকে ধরে নিজের প্রশস্ত বক্ষের দিকে টেনে নিল। মিহিকা আলো আঁধারিতে তীক্ষ্ণ নাসিকা দৃঢ় চিবুকের পুরুষটির মুখপানে তাকিয়ে বলে উঠল, ব্রজেশ্বর, আজ দাদা সব বড় দেরি করিয়ে দিলেন। মিহিকা তার বুকে মৃদু কিল বসিয়ে জিজ্ঞেস করল, এতক্ষণ অপেক্ষা করালে কেন? আমি তো ভাবছিলাম তুমি আর আসবে না। মিহিকা, তোমার চোখের ওই ঘন কালো তারায় আমার মন হারিয়ে গিয়েছে। যে পলক থেকে ওই ভ্রমর নয়ন আমার দিকে কটাক্ষপাত করেছে, তখন থেকেই আমার শয়নে স্বপনে জাগরণে শুধুই তুমি। তাই তো তোমায় আজ নিরিবিলি ব্রজরাজের শিখরে আসতে বললাম। মিহিকা ঈষৎ লজ্জাবনত মস্তকে ওড়নির খুঁট আঙুলে পেঁচাতে পেঁচাতে একটু দূরে সরতেই আবার সেই কঠিন বাহুডোর তার কটিদেশ বেষ্টন করে তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমি তোমাকে বড়ই ভালোবাসি মিহিকা। তুমি কি আমার বিন্দানি হবে? আমার বউ হবে? মিহিকার মুখের কুন্দদন্তগুলি বের হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে আনন্দের দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মস্তক হেলিয়ে সম্মতি জ্ঞাপন করতেই গোধূলির পূর্বরাগের নীরব সাক্ষী এই ব্রজরাজ পাহাড় যেন দুই প্রেমিক প্রেমিকার গাঢ় আলিঙ্গনের সঙ্গে সঙ্গেই গোলাপি প্রেমের সুবাস ছড়িয়ে দিতে লাগল। এমন সময় মিহিকা মৃদুস্বরে বলল, ব্রজেশ্বর, আমার না বড় ভয় করে আজকাল। কেবল মনে হয় যেন কেউ আড়ালে আবডালে আমাকে অনুসরণ করছে। পাগলি, আমি থাকতে তোমার ভয় কিসের? যদি কেউ আমাকে তোমার থেকে কেড়ে নেয়? আমি বুক দিয়ে তোমায় আঁকড়ে রাখবো মিহিকা। মিহিকার মন থেকে তবুও যেন ভীতির মেঘ কাটছে না দেখে ব্রজেশ্বর কি যেন এক মুহূর্ত ভাবল। তারপর বলল, মিহিকা, চলো আমার সাথে। কোথায়? আমার উপর ভরসা আছে তো? নিজের থেকেও বেশি। তবে চলো আমার সাথে। মিহিকার হাত ধরে ব্রজরাজের উতরায়ের পথ বেয়ে ব্রজেশ্বর চলল বিয়াস নদীর অভিমুখে। মিহিকা মন্ত্রমুগ্ধের মতো তার হাতে হাত রেখে চলল। তার চোখ কেবলই ব্রজেশ্বরের দিকে নিবদ্ধ। ব্রজরাজ পাহাড় হল এই কুলেশ্বরের আদিম প্রকৃতির প্রতীক। ব্রজেশ্বরের প্রপিতামহ তার আমলে গিরিরাজের পাদমূলে বদ্রীনাথের মন্দির স্থাপন করেছিলেন। গেল বছর ধসের সময় মূল মন্দিরটির প্রবেশপথ রুদ্ধ হয়ে গেলেও বিয়াসের একচোরা স্রোতের সুড়ঙ্গ পথে প্রবেশ করা যায় বদ্রীনাথের পথে। গিরধার রানার পর যখন তাদের বংশে পুত্র সন্তানের জন্ম হয়, তখনই ব্রজরাজের নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয় ব্রজেশ্বর। সে ব্রজেশ্বর যেন সত্যি রূপে ছিল মহাদেবের ন্যায় দীঘল দেহি সুপুরুষ। সমগ্র কুলেশ্বরের রমণীদের সে যেন স্বপ্ন পুরুষ। মিহিকার কাছে তাই সবকিছু যেন স্বপ্নের মতো অনুভূত হচ্ছে। তারা উতরাই পথে বেশ কিছুটা নেমে কুলেশ্বরের পথে না গিয়ে সোজা ডান দিকের মেঠো পথ বেয়ে বিয়াসের চোরা স্রোতের পথে নেমে আসলো। তারপর বিয়াসের স্রোতে পা রাখতেই মিহিকা জলের স্পর্শে চমকে উঠে জিজ্ঞাসা করল, ব্রজেশ্বর,
আমরা কোথায় চলেছি? আমরা আজ কুলদেবতা বদ্রীনাথের মন্দিরে প্রবেশ করব। তারপর বদ্রীনাথকে সাক্ষী রেখে তোমার জন্ম জন্মান্তরের জন্য নির্জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেব। মিহিকার হৃদয় যে প্রেমের হিল্লোলের সৃজন হয়েছিল অচিরেই বিবাহ নামক বন্ধনের কথাই সেটা যেন দুরু দুরু করতে লাগল। ততক্ষণে তারা চোরাস্রোতের মধ্য দিয়ে সুড়ঙ্গ পথে একটা অন্ধকার গুহায় প্রবেশ করে গিয়েছে। ব্রজেশ্বর গুহার ভেতর চকমকি পাথর জেলে বদ্রীনাথের সম্মুখস্থ দ্বীপগুলো প্রজ্বলিত করে দিয়েছে। গুহার মধ্যে দুটো মানুষ, ব্রজেশ্বর আর মিহিকা, আর তাদের প্রেমের সাক্ষী কুলদেবতা বদ্রীনাথ। ব্রজেশ্বর তার গলার চেনখানি খুলে মিহিকার গলায় পরিয়ে দিল আর মিহিকাকে বলল, এই বরমাল্যে আজ তোমায় বরণ করলাম মিহিকা। মিহিকা আনন্দাশ্রুপূর্ণ চোখে ব্রজেশ্বরের দিকে তাকিয়ে রইল। তারপর নিজ হাতের একটি তামার আংটি পরিয়ে দিল ব্রজেশ্বরের অনামিকায়। আমি অতি সাধারণ দরিদ্র মেয়ে মানুষ, এই সামান্য আংটি ছাড়া তোমায় দেওয়ার কিছুই নেই আমার। ব্রজেশ্বর তার কোঁচর থেকে কালো সুতোর মঙ্গলসূত্র বের করে মিহিকার গলায় পরিয়ে দিয়ে বলল, তুমি আমার কাছে শ্রেষ্ঠ উপহার মিহিকা। আজ থেকে তুমি হলেই আমার বিন্দানি। আমরা বিবাহের বন্ধনে আবদ্ধ হলাম আজ থেকে। পৃথিবীর কোনো শক্তি আজ থেকে আমাদের পৃথক করতে পারবে না। এবার চলো মা কামাখ্যার মন্দিরে যাই আশীর্বাদ নিতে। সেখানেই তোমাকে সিন্দুর দান করে বিবাহ সম্পন্ন করব। মিহিকার মুখে ফুটে উঠল আনন্দের স্নিগ্ধ হাসি। তারপরেই কে যেন পেছন থেকে তার মুখটা চেপে ধরল। বলে মিহিকা জ্ঞান হারালো। জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে ব্রজেশ্বরের ঝাপসা মুখখানি দেখতে পেয়েছিল। পর্ণা আধ ঘুমে চিৎকার করে উঠল। ব্রজেশ্বর! রঞ্জনা তার মাথায় হাত বুলিয়ে বলল, পর্ণা, আজকের মতো তাহলে এটুকুই থাক। পর্ণা চোখ মেলে কেবল বলল, জল জল। রঞ্জনা তার মিডলটন রোয়ের চেম্বারের এসিটার ব্লো বাড়িয়ে জলের গ্লাসটা পর্ণার হাতে তুলে দিয়ে বললেন, এই পর্ণা, তুমি কবে রওনা দিচ্ছ বলো তো কুলেশ্বরের দিকে? আমাদের ম্যানেজিং কমিটি তো আমায় 1 সপ্তাহের মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে। সাইট ভিজিট করে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে রিপোর্ট দিতে হবে। আর আমারও অনেকগুলো প্রশ্নের উত্তর পেতে আমাকে কুলেশ্বরে একবার যেতেই হবে। আচ্ছা পর্ণা, তোমার যখন এত দূর মনে পড়ছে, তাহলে মিহিকার অন্তিম পরিণতির জন্য যে দায়ী, মানে ওই রানা সাহেবের মুখটা, তোমার কি একদম মনে পড়ছে না? পূর্বজন্মে আমি যে মিহিকা ছিলাম সেটা বুঝতে পেরেছি, কিন্তু বাকি মুখগুলো এখন আমার কাছে অস্পষ্ট। তবে তবে কি পর্ণা? দুটো কোটা চোখ যেন বারংবার আমার স্বপ্নে বা অবচেতন মনে মাঝে মধ্যেই ভেসে ওঠে। মনে হয় এই চোখ যেন আমি এর আগেও কোথাও দেখেছি, কিন্তু কোথায় সেটা কিছুতেই মনে পড়ে না। পর্ণা, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলবো। এমন করে বলছো কেন বৌদি? বলো না, কি বলবে? বলছি, তোমাকে আমি এমন অবস্থায় একা ছাড়তে কেমন মনে সাহস পাচ্ছি না। তাই বলছিলাম, আমি যদি কটা দিন তোমার সাথে কুলেশ্বরে যাই, তোমার কি খুব অসুবিধে হবে? উমা, সে তো দারুণ কথা। তুমি গেলে তো আমার মা বাবাও নিশ্চিন্ত হতে পারে, আর আমারও একা লাগবে না। কিন্তু সুকুমারদা? আরে না না, তোমার দাদাই তো আমায় কথাটা বলল। আর আমারও মনে হলো যে এই সময় তোমার একটা মানসিক আশ্রয় খুব প্রয়োজন। তুমি আমায় নিশ্চিন্ত করলে বৌদি। আর আমাকে প্লিজ তুমি করে ডেকো না, তুই করে ডেকো, আমার ভালো লাগবে। আচ্ছা, আজ আসি তাহলে। রঞ্জনা পর্ণাকে চেম্বারের বাইরে ছেড়ে ফেরার পথে মনে হয় যেন রাস্তার ওপার থেকে কেউ তাদের উপর নজর রাখছে। চেম্বারের বাইরে নেমে ভালো করে চারপাশটা দেখল রঞ্জনা। না, তেমন কিছু সন্দেহজনক তো চোখে পড়ল না। ফিরে লম্বা করিডোর দিয়ে লিফটে ওঠার সময়
বন্ধ লিফটে একটা হালকা গন্ধ যেন তার মনের সন্দেহটা জাগিয়ে তোলে। গন্ধটা তার বড় চেনা। কলকাতা থেকে চণ্ডীগড় ফ্লাইটে প্রায় 5 ঘন্টা জার্নি সেরে এয়ারপোর্টের বাইরে অফিসের গাড়িতে বসে পর্ণা আর রঞ্জনা গাটা এলিয়ে দিল। ফ্লাইটে অল্প স্বল্প কিছু পেটে পড়েছে, তবে ঘুমটা ঠিক হয়নি। তাই যাত্রাপথের জার্নিতে চোখটা যখন লেগে আসছিল তখন এয়ারপোর্টের বাইরের হাইওয়ে ছেড়ে গাড়ি চলেছে হলুদ রঙের সর্ষে ক্ষেতের মাঝের পথ ধরে কুলেশ্বরের দিকে। সমতল ভূমির এই চণ্ডীগড় শহরটা দিয়ে একসাথে পাঞ্জাব ও হিমাচল 2 রাজ্যেই প্রবেশ করা যায়। চণ্ডীগড় থেকে বেরিয়ে গাড়িটা পাঞ্চকুলা থেকে উত্তর পশ্চিমের দিকে যখন রওনা দিল তখন রোদের তেজ কমে এসেছে। সূর্য পশ্চিম দিগন্ত ছুঁয়েছে। হালকা একটা শীতের আমেজে দুজনের চোখ লেগে এলো। হঠাৎ একটা প্রচণ্ড ব্রেকের সাথে সাথে দুজনের চোখ খুলে গেল। বিপরীত দিক থেকে ঝড়ের গতিতে আগত একটা গাড়ির অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে ওদের গাড়িটা জোরে ব্রেক কষে। আর তখনই পড়ন্ত সূর্যের আলোয় গাড়ির জানলার সামনের একটা দৃশ্য মুহূর্তের মধ্যে পর্ণার বিষয় বুদ্ধিকে গ্রাস করে ফেলল। অদূরে সাপের উঁচিয়ে থাকা মুখের ন্যায় প্রান্তভাগের ওপর অস্তায়মান সূর্যের ঝলমলে আলোর রোশনাইয়ে যে পাহাড় চূড়া প্রতীয়মান, সেটার দিকে তাকিয়ে তর্জনী তুলে পর্ণা বলল, ওই তো ব্রজরাজ। শুনে ড্রাইভার বলল, ম্যাডাম, আপনি এই নাগরাজের পুরাতন নাম জানলেন কি করে? রঞ্জনা লক্ষ্য করল এই ঠান্ডাতেও পর্ণার কপালে বিন্দু বিন্দু স্বেদ জমেছে উত্তেজনায়। সে পর্ণাকে সান্ত্বনা দিয়ে ড্রাইভারকে বলল, এই গাড়িটা তাড়াতাড়ি বাংলোতে নিয়ে চলো তো, ম্যাডামের শরীর খারাপ লাগছে। গাড়ি যখন কুলেশ্বরের বাংলোতে গিয়ে পৌঁছালো তখন অন্ধকার নেমে এসেছে। পর্ণাকে ফ্রেশ হতে বলে 2 কাপ কফির অর্ডার দিয়ে রঞ্জনা মোবাইলে একটা নাম্বার ডায়াল করল। পর্ণা আসতেই অপ্রস্তুতভাবে কোনো ক্রমে মোবাইলে সংক্ষিপ্ত বাক্যালাপ সেরে রঞ্জনা বলল, আয় পর্ণা, একটু কফি খা, দেখবি ফ্রেশ লাগবে। পর্ণার মনের মধ্যে একটা তোলপাড় চলছে, আর ব্রজরাজের উত্তুঙ্গ পাড় যেন বারংবার চোখের সামনে ফুটে উঠছে। পরিস্থিতি তাকে এত স্থান থাকতে ঘুরে ফিরে এমন স্থানে নিয়ে এলো যে জায়গাটা তার মানসপটে এত বছর ধরে দুঃস্বপ্নের অতীত বহন করে এনেছে। এখনো বেশ কিছু রহস্য তার অজানা। সেই কটা চোখ দুটো তাহলে কার? ব্রজেশ্বর নাকি রানা সাহেব? কার? পূর্বজন্মে সে যদি মিহিকা হয়েই থাকে তবে এ জন্মে সেই স্মৃতি আবার জেগে উঠল কেন? আবার কালচক্র তাকে এই কুলেশ্বরেই এনে উপস্থিত করল কেন? এই সব ঘটনা কি তাকে নতুন কিছু ইঙ্গিত করছে? ভাবতে ভাবতে প্রায় হারিয়েই গিয়েছিল পর্ণা। কিরে পর্ণা, তোর কফি তো একেবারে জুড়িয়ে জল হয়ে গেল রে। রঞ্জনার কণ্ঠস্বরে তন্দ্রা ভাঙতেই পর্ণা নড়ে চড়ে বসল। বৌদি, আজ আমার ভীষণ ক্লান্ত লাগছে, রাতে আর কিছু খাবো না। তা কি করে হয় পর্ণা? আচ্ছা, ভারী কিছু না খাস? দাঁড়া, আমি দেখি যদি হালকা কিছু তোর রুমে পাঠিয়ে দিতে পারি। তুই যা, এখন বিশ্রাম নে, কাল আবার তোকে বেরোতে হবে কাজে। সকালবেলা ফ্রেশ হয়ে পর্ণা অফিসের গাড়িতে সাইটের দিকে রওনা দিল। সারাদিন ভিজিট, মিটিং, রিপোর্ট, মাপঝোপের কাজে ব্যস্ত থাকায় কিভাবে যে দুপুর গড়িয়ে গেছে সেদিকে খেয়ালই ছিল না। মাঝে একবার বাড়িতে আর রঞ্জনা বৌদির সাথে কথা হয়েছে। ফোনটা রাখতেই একটা হট্টগোল শুনে ছুটে এলো পর্ণা। সাইটের নিচে গ্রামবাসীদের একটা জটলা এসে ঝামেলা করছে অনেক দিন ধরেই। পর্ণা এসে যেটুকু বুঝল তাতে তাদের ব্যারেজের প্রজেক্টটা বাস্তবায়িত হলে নিচের গ্রামটা প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হবে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন হচ্ছিল। পর্ণা শুধু শুনেছিল সাইটে কিছু সমস্যা আছে, কিন্তু সেটা কি সেটা তাকে কেউ জানায়নি। তাই পর্ণা এগিয়ে এসে সকলকে শান্ত করে বলল, আচ্ছা দেখুন, আমি তো প্রজেক্টটার দায়িত্ব সবে পেয়েছি, একটু সব দিকটা দেখে নিই। যদি আপনাদের ক্ষতির সম্ভাবনা থাকে তবে নিশ্চয়ই আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। আমরা পুনর্বাসন চাই না, আমরা টাকা চাই না, আমরা আমাদের পূর্বপুরুষের বাসভূমি চাই।
হ্যাঁ, আপনারা শান্ত হন, আমি নিজে দায়িত্ব নিচ্ছি বিষয়টা খতিয়ে দেখার। গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। সরল পাহাড়ি গ্রাম্য মানুষেরা, এদের মনে মার প্যাঁচ নেই, তাই ওদের আলোচনায় একটা নাম প্রত্যেকের মুখে ঘুরে ফিরে আসতে লাগলো পর্ণার কানে, সর্ব। শেষমেশ একজন গ্রাম্য মহিলা বললেন, ম্যাডাম, সর্ব আপনার সাথে এ ব্যাপারে কথা বলবে। সর্ব আবার কি? পর্ণাকে ম্যানেজার নিচু স্বরে বলল, ম্যাডাম, এই সর্বই যত নষ্টের গোড়া। এই গ্রামবাসীদের খেপিয়ে আমাদের কাছে বাধা সৃষ্টি করছে, বুঝলেন তো? আচ্ছা, আপাতত আমি এখন কুলেশ্বরের দক্ষিণের রাজবাড়াতে যাচ্ছি। সবকিছু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে কাল তোমাদের সাথে পুনরায় কথা বলবো। পর্ণার টিম নিয়ে বেরিয়ে পড়ে কুলেশ্বরের দক্ষিণ দিকের হাঁটা পথে। বিয়াস নদীর এই অংশটি হুলোধারার নাগেশ্বর পাহাড়ের গাত্র স্পর্শ করে ডান পাড়ে জঙ্গল অতিক্রম করে রাজওয়ারের নিম্নভূমিতে প্রবেশ করেছে। উঁচু পাহাড়ি পথে ড্যাম নির্মাণ করলে জল ছাড়ার সময় রাজওয়ার ও তার আশেপাশের নিচু জনবসতিগুলো ক্ষতিগ্রস্ত হবেই। সিমলা থেকে একটা উচ্চশিক্ষিত যুবক কুলেশ্বরে এসে বেশ জনপ্রিয়তা লাভ করে ফেলেছে, সেটা কানাঘুষো শুনেছিল পর্ণা। এত সজাগ ইন্দ্রিয় আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়েই পর্ণা এত দূর উঠে এসেছে। এবার তাকে কোম্পানি যে বড় দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে সেটা ঠিকঠাক করে ফিরলেই এবার কোম্পানির ম্যানেজিং কমিটিতে তার প্রমোশন নিশ্চিত। পর্ণা রোদ চশমাটা চোখে দিয়ে খুব সন্তর্পণে এগিয়ে চলেছে টিমের সাথে। নাগরাজ পর্বতের কাছে আসতেই একটা দমকা হাওয়ায় পর্ণার গলার স্কার্ফটা উড়ে গেল। পর্ণা সেটাকে ধরতে স্কার্ফের পেছন পেছন ছুটতে ছুটতে কখন যে দলছুট হয়ে একটা অজানা পথ ধরে অনেকটা দূরে চলে এসেছে তার টেরও পায়নি। আচমকাই তার ওড়নাটা উড়ে গিয়ে আটকালো নাগরাজের উপরের পাতা ঝরা শুকনো গাছের ডালে। পর্ণার ছোটকার ওটা শেষ দেওয়া উপহার, তাই ছোটকার স্মৃতিস্বরূপ স্কার্ফটার প্রতি পর্ণার বিশেষ দুর্বলতা আছে। পর্ণা দ্রুত পায়ে উঁচু পথটা ধরে একটা বড় পাথরের ওপর ওঠে। এখান থেকে গাছের ডালটা নাকাল পেতে বেশ কিছুটা ঝুঁকতে যাবে, এমন সময় ডান পাখানা ভারসাম্য হারিয়ে পিছলে যেতেই পর্ণা আঁতকে উঠল। এখান থেকে পা পিছলে একবার পড়লে সোজা খাদের অতলে তলিয়ে যেতে হবে ভেবে একটা ভয়ে যেন তাকে গ্রাস করতে লাগলো। দ্রুত গতিতে পাথরটার দিকে যখন সে পড়তে যাবে সেই সময় ভয়ে তার চোখ দুটো বুজে আসে। সেই সময়ই একটা শক্ত হাত পর্ণার কোমল কটিদেশ বেষ্টন করে তাকে পতনের হাত থেকে রক্ষা করে। পর্ণা আকস্মিক কোনো পুরুষের হাতের স্পর্শে চমকে ওঠে, আর চোখ খুলতেই সামনে তপ্ত কাঞ্চনের ন্যায় মুখশ্রীর মাঝে উঁচিয়ে থাকা তীক্ষ্ণ নাসিকা অবধি বিন্যস্ত ঢেউ খেলানো বাদামি চুলের এক সুপুরুষকে দেখতে পায়। তার মুখের কাছে কুসুম পেল্লবের ন্যায় পুরুষের গোলাপি ঠোঁট দুটো পর্ণাকে ভীষণ রকম আকর্ষিত করে। তারপরেই মিষ্টি কণ্ঠ বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? সে কণ্ঠস্বরে পর্ণার সম্বিত ফিরতেই অপ্রস্তুতভাবে সে তার হাত দুটো ছাড়িয়ে নিজেকে সামলায়, আর ততক্ষণে একটা লগির টানে পুরুষটি গাছের ঝুলন্ত ডাল থেকে পর্ণার স্কার্ফটা উদ্ধার করে পর্ণার দিকে এগিয়ে দেয়। লাজুক মুখে পর্ণা স্কার্ফটা নিয়ে গুটি গুটি পায়ে নিচের দিকে নামতে থাকে। কিছুটা নামতেই একটা প্রশস্ত বুকে ধাক্কা খেয়ে মুখ তুলতেই চমকে উঠে জিজ্ঞাসা করে, আপনি এখানে? রাজকুমার পর্ণার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, এই কুলেশ্বর প্রজেক্টের সিনিয়র ইঞ্জিনিয়ার আমি। আপনি এখনও সাইটে পৌঁছলেন না দেখে আমি আপনাকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম মিস ব্যানার্জি। সরি, আসলে আমার স্কার্ফটা হাওয়ায় উড়ে এদিকে চলে এসেছিল তাই। রাজকুমার চোখের রোদ চশমাটা ঠিক করে বলল, চলুন তাহলে সাইটটা একবার রুটিন ভিজিট করে আমার রিপোর্টটাকে অ্যাপ্রুভ করে দিলেই কাজটা অনেক দ্রুত শুরু করা যায়। বলতে বলতেই নাগরাজ পর্বতের ওপর থেকে নেমে আসা একজনের দিকে তাকিয়ে রাজকুমারের মুখে ফুটে ওঠে এক রাশ বিরক্তি। অস্ফুটে বলে ওঠে, ব্লাডি স্কাউন্ড্রেল। পর্ণা পেছনে ঘুরতেই তার ত্রাণকর্তাকে দেখে তার মুখে এক চিলতে হাসির ঝিলিক খেলে যায়। পর্ণা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলে, তখন আপনাকে ধন্যবাদ বলা হয়নি। ঘটনার আকস্মিকতায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
আমি কুলেশ্বরের নতুন ড্যামের প্রজেক্টের কাজে এসেছি। আমার নাম পর্ণা ব্যানার্জি। আর আপনি? ছেলেটা কিছু বলার আগেই রাজকুমার পর্ণার হাতটা ধরে প্রায় টানতে টানতে উতরাইয়ের পথে এগোতে এগোতে বলল, ওর সাথে কথা বলবেন না তো প্লিজ। এই সেই সর্বজিৎ কর, যার জন্য আমাদের প্রজেক্ট ডিলেড হচ্ছে। এখন আপনাকে নতুন দেখে ম্যানিপুলেট করতে চাইছে। পর্ণা রিয়্যাক্ট করতে চেয়েও নিজেকে সংযত করে বিকেলে বাংলোতে ফিরে এলো। মনের মধ্যে অনেকগুলো ঘটনা তালগোল পাকিয়ে গেল। পরদিন ভোরে অফিসের কাউকে কিছু না জানিয়ে রঞ্জনার সাথে প্রাতঃভ্রমণের নাম করে বাহাদুরকে নিয়ে রাজওয়ারের দিকে সাইটে পৌঁছে গেল। পটু চোখে নদীর দুর্বল উপত্যকা, নিচু গ্রাম্য অববাহিকা, বিয়াসের তীব্র জলের তোড়টা কিউসেকে মাপতেই পর্ণার কাছে গ্রামবাসীদের কথার সত্যতা প্রমাণ হয়ে গেল। পর্ণা বুঝল সর্বজিতের চিঠির প্রতিটা বর্ণ সত্যি ছিল। এই ড্যাম নির্মাণ করলে রাজওয়ার আর আশেপাশের গ্রামগুলো প্রতি বছর বন্যায় ভেসে যাবে। রাজকুমার কাল বিকেলে লোকাল বিডিএমও তথা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারকে যে বেশ পটিয়েই ফেলেছে প্রজেক্টটা পাশ করানোর জন্য, সেটা পর্ণার নজর এড়ায়নি। সুকুমার বর্মনের মতো লোকের ভাই হয়ে রাজকুমার এটা কি করছে? এতটা ডেসপারেট কেন হয়ে উঠছে এই প্রজেক্টটা নিয়ে? এটা ভাবতেই পর্ণার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। কিরে, কি হলো পর্ণা? রঞ্জনা বৌদির ডাকে পর্ণার চমক ভেঙে রঞ্জনার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মৃদু স্বরে বলল, বড় টানা পড়েন, কি করব বুঝতে পারছি না। রঞ্জনা বাহাদুরকে গাড়ি থেকে কফি আনতে পাঠিয়ে পর্ণার দিকে তাকিয়ে বলল, জানিস পর্ণা, তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। রাজকুমারের না তোর প্রতি একটা অদ্ভুত ফ্যান্টাসি কাজ করে। মানে দেখ, তুই মিহিকার যে বর্ণনা আমাকে দিয়েছিলি ওটা তো ওর জানার কথা নয়, কিন্তু আমি ওর ঘরে নিজে দেখেছি মিহিকার ছবি ওর নিজের হাতে আঁকা। দেখ, ও হয়তো মুখে সেটা প্রকাশ করে না, কিন্তু আমি সবটাই টের পাই। আর আমি এখান থেকে ভালোই বুঝতে পারি মিহিকার প্রতি ওর কিন্তু একটা অবসেশন আছে। বলে মোবাইলে তোলা ছবিটা পর্ণাকে দেখাতে পর্ণা চমকে ওঠে ছবির দিকে তাকিয়ে। মনের মধ্যে নিমেষে এক বাহুর আবেষ্টনীর কথা মনে পড়ে। বদ্রীনাথকে সাক্ষী রেখে সেই হাত তার গলায় পরিয়ে দিয়েছিল হলুদ আর কালো সুতোর মঙ্গলসূত্র। তবে কি রাজকুমারী তার পূর্বজন্মের প্রেমিক ব্রজেশ্বর? পর্ণার যেন নিমেষে সব গুলিয়ে যেতে লাগলো। মাথাটা চেপে ধরে বসে পড়ল সে। রঞ্জনা এসে পর্ণাকে সামনে নিয়ে বলল, আচ্ছা যাই হোক, এসব বাদ দে এখন। তোর ওপর দিয়ে সারাদিন অনেক ধকল গিয়েছে, তোর সাথে কাল বসবো। হ্যাঁ, এখন তাহলে বাংলোতে ফিরে যাবি তো? বৌদি, তুমি বাহাদুরের সাথে বাংলোতে ফিরে যাও। আজ আমায় কিছু কাজ সারতে হবে, তারপর রাজকুমারের সাথে কথা বলতে হবে। শোন না, আজ তো রাজকুমার আর আমাদের একসাথেই প্রাতরাশ করার কথা, তখন না হয় বলে নিস। আচ্ছা, তুমি প্রাতরাশের দিকটা দেখো, তার মধ্যেই আমি ফিরে আসব। পর্ণা রঞ্জনাকে বিদায় দিয়ে সোজা রাজওয়ারের দিকে পা বাড়ায়। কিছুটা ডান দিকে নদীর তীরে যেতেই একটা উঁচু পাথরের ওপর মহাদেবের ন্যায় পদ্মাসনে আসীন সর্বজিৎকে দেখে পর্ণা একটু অবাক হয়ে তার দিকে এগিয়ে যেতে থাকে। নরম সূর্যের আলোকে সুকুমার এই পুরুষটিকে দেখলে মনে হয় যেন স্বয়ং রুদ্রদেব ধরাধামে নেমে এসেছেন। মুগ্ধ নয়নে বেশ কিছুক্ষণ সর্বের মুখের দিকে তাকিয়েছিল পর্ণা। এমন সময় সর্ব চোখ দুটো মেলে তাকালো। গভীর নীলচে চোখের তারাকে যেন ঢেকে রেখেছে ঘন অক্ষি পল্লবগুলি। সে দৃষ্টির দিকে তাকিয়ে পর্ণা যেন ডুবে যেতে লাগলো। আরে মিস ব্যানার্জি, কি সৌভাগ্য আমার, সাত সকালে আপনার দেখা পেলাম। সর্বের কণ্ঠস্বরে পর্ণার চমক ভাঙতেই পর্ণা ঈষৎ লজ্জা পেয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, আমি আজ বিয়াসের নিম্ন উপত্যকাটা ভিজিট করে এলাম। গ্রামবাসীরা যা বলেছিল সেটা সত্যতা নিজের চোখে দেখলেন তো? আপনিও কি তাহলে মিস্টার বর্মনের মতো মুনাফা চশমা চোখে এই অসহায় গ্রামবাসীগুলোকে বিপদের মুখে ঠেলে দেবেন মিস ব্যানার্জি? পর্ণা এই যুবকটির স্পষ্টবাদিতার মনে মনে তারিফ না করে পারল না।
কোম্পানি তাকে এখানে পাঠিয়েছে প্রজেক্টের কাজটা সরকারি দপ্তর থেকে যে কোনো উপায়ে অনুমোদন করিয়ে দ্রুত শুরু করার জন্য। তবুও তার বিবেক যেন তাকে এ কাজে বাধা দিচ্ছে। আচ্ছা, গ্রামবাসীদের ব্যাপারে আপনার এত মাথা ব্যথা কেন? প্রজেক্টটা হলে পুরো এলাকার উন্নতি হবে, গরিব গ্রামবাসীদের কর্মসংস্থান হবে। আপনি সেই দিকটা কেন বিচার করছেন না? এলাকার উন্নতি, কর্মসংস্থান? আমরা এই রাজওয়ার গ্রামের এক সামান্য কৃষক পরিবার। আমার বাবা করঞ্জিৎ কৌর ছিল এই গ্রামের মোড়ল। আমার বাবা চিরকাল এই গ্রামের উন্নতির জন্য সারাটা জীবন ব্যয় করেছেন। আমি বহু কষ্টে স্কলারশিপ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে চণ্ডীগড় থেকে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যখন গ্রামে ফিরে আসি, তখন বাবাকে কথা দিয়েছিলাম এই গ্রামের জন্য আমি কিছু করব। গ্রামের জন্য এই মস্কোর চাকরি ছেড়ে এখানে গ্রামবাসীদের জন্য হর্টিকালচার ফার্ম খুলেছি। সব কিছুই ঠিক চলছিল। মাঝে আপনাদের প্রজেক্টটার যখন কথাবার্তা চলছে, তখনই ল্যান্ড সাস্টেনেবল দপ্তরের এক কর্মকর্তার কাছ থেকে আমি যে রিপোর্ট পাই, তাতে স্পষ্ট উল্লেখ করা ছিল যে এই প্রজেক্ট বহন করার মতো ক্ষমতা এই ভূমির নেই। বরং এই প্রজেক্ট হলে পরে ফি বছর রাজওয়ার সহ আশেপাশের গ্রামগুলো বন্যার সম্মুখীন হবে। তাই বহু চিঠিচাপাটি করে আমি প্রজেক্ট বন্ধ করার চেষ্টা করে চলেছি। তবে মিস্টার বর্মন ইতিমধ্যে মওয়াদার অর্থের লোভে কিছু গ্রামবাসীকে নিজের পক্ষে টেনে মোটা ঘুষ খাইয়ে সরকারি দপ্তর থেকে এনওসি আদায় করতে উঠে পড়ে লেগেছেন। এবার বলুন, প্রজেক্টে হলে কার কি লাভ হতে পারে? আমি সত্যি দুঃখিত সর্ব, তোমার সাথে দুর্ব্যবহার করার জন্য। আমি আজ সবটাই নিজের চোখে দেখেছি। আমি আপ্রাণ চেষ্টা করব যেন এই প্রজেক্টটা বাস্তবায়িত না হয়। সর্ব তার হাতটা বাড়িয়ে দিল পর্ণার দিকে আর বলল, ধন্যবাদ। পর্ণা হাতটা মেলাতে যাওয়ার আগেই তার মুখটা কে যেন চেপে ধরল, আর একটা মিষ্টি গন্ধের সাথে তার চোখ দুটো ঘুমে ঢলে আসতে লাগলো। চোখ দুটো বন্ধ হওয়ার আগে পর্ণা দেখল সর্বকে কারা যেন বেধড়ক পেটাচ্ছে। সে সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে মৃদু কণ্ঠে একবার বলল, সর্ব, বলেই ঘুমের দেশে পাড়ি দিল পর্ণা। মিহিকা যখন চোখ খুলল, তখন নিজেকে খুঁজে পেল একটা বিশাল বড় রাজপালঙ্কে। কুটিরের মেয়ে মিহিকা হাঁ হয়ে গেল এই মার্বেল আর রকমারি রঙিন কাঁচ আর মিনার কাজ করা কারুকার্য করা রাজসজ্জার মাঝে দুগ্ধ ফেনিল বৃত্তাকার সজ্জার উপর সাদা ঝরকা নকশা দেখে। বিছানায় উঠে বসে অবাক হয়ে চারিদিকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করল। এমন সময় ঘরের কোণের দিকের একটা দরজা খুলতেই বিশাল চেহারার মুখাবৃত এক পুরুষ বড় বড় পা ফেলে মিহিকার দিকে এগিয়ে আসতে লাগল। মিহিকা উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আমাকে এখানে কেন ধরে এনেছো? ব্রজেশ্বর কোথায়? তুমি কে? লোকটা ঘরের ঠিক মাঝখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে লোলুপ দৃষ্টিতে মিহিকার দিকে তাকিয়ে বলল, तेरी इसी अदा पे तो हम तुझ पे मर बैठे हैं बावड़ी। तू राणा को छोड़ के चली उस ब्रजेश्वर की बाहों में। राणा साहब, आप? मिहिका, तुझे मैं अपनी मारो बिंदानी बनाऊंगा। कभी नहीं। मैं ब्रजेश्वर की थी, ब्रजेश्वर की ही रहूंगी। कमक खबाई की आशीर्वाद हम दोनों प्रेमियों को जरूर एक करेगी। चंड तांत्रिक का कवच तुझे ठंड कर देगी मिहिका। फिर तुझसे शादी करके इसी हवेली में दुल्हन बना के ले आऊंगा। तब तक तू इसी हवेली में कैद रहेगी। और वो ब्रजेश्वर का क्या करना है वो हम देख लेंगे। ब्रजेश्वर कहाँ है? বলে এক ছুটে রানা সাহেবের কাপড় খামচে ধরতেই তার মুখ থেকে আবরণ খসে গিয়ে মিহিকার চোখে পড়ে ওই কটা তীক্ষ্ণ চোখের দিকে। রানা মিহিকাকে বাহুডোরে আবদ্ধ করতে গেলে মিহিকা তড়িতাহতের ন্যায় সরে আসে, আর ওই কটা চোখের তারা লক্ষ্য করে মিহিকা চিৎকার করে ওঠে, রানা সাহেব! চোখ মেলে তাকাতেই একটা পুরাতন গুদামের মতো ঘুপছি ঘরের মেঝেতে নিজেকে খুঁজে পায় পর্ণা। পূর্বজন্ম যেন তাকে হাতছানি দিয়ে ডেকে কি বোঝাতে চাইছে, কিছুতেই সে তার তল খুঁজে পাচ্ছে না।
কোনো ক্রমে ভার হওয়া মাথাটা তুলে নোংরা মেঝেতে বসে পর্ণা ভাবার চেষ্টা করে সে কিভাবে এখানে এলো। তখনই শেষবার সর্বের কথা মনে পড়তেই চটপট উঠে বসে ইতিউতি পালানোর পথ খুঁজতে থাকে। এই কাঠের গুদাম ঘরটার একটা স্কাইলাইট দেখতে পায় ছাদের দিকে। পাশে একটা কাঠের সিঁড়ি দিয়ে স্কাইলাইট লক্ষ্য করে উপরে উঠে কাঁচের জানলাটা খুলতেই মধ্য গগনের সূর্যের দিকে তাকিয়ে বুকের ভেতরটা তার অজানা আশঙ্কায় সর্বের জন্য ছ্যাঁত করে ওঠে। কুলেশ্বরের গ্রামের দিকে কোনো দোতলা খামার বাড়ির মতো এই বাড়িটা। চারপাশে গাছপালা, ছাগল, ভেড়া আর মুরগি আছে, কিন্তু আশেপাশে লোকজন কাউকে দেখতে পেল না পর্ণা। অতি সন্তর্পণে ছাদের ওপর দিয়ে কিছুটা এগিয়ে একটা পাইপলাইন ধরে নেমে এলো মাটিতে। কোথায় এটা সে কিছুই বুঝতে পারল না। কোনো রকমে সেখান থেকে পালিয়ে পর্ণা প্রাণপণে যেদিকে দুচোখ যায় ছুটতে ছুটতে সবুজ ক্ষেত পেরিয়ে পাকা রাস্তায় পৌঁছে হাঁপাতে লাগল। ভাগ্যক্রমে সেখান দিয়ে একটা ফার্মের গাড়ি পাশ করছিল। সেটার বৃদ্ধ ড্রাইভার তাকে লিফট দেয়। কুলেশ্বরের ডালহৌসি বাংলোতে পৌঁছে সতর্ক চোখে চারদিক দেখে একতলার পেছনের ব্যালকনি দিয়ে উঠে রঞ্জনার ঘরে প্রবেশ করতেই দুশ্চিন্তাগ্রস্ত রঞ্জনা সম্ভবত সুকুমার বাবুর সাথেই কথা বলছিলেন পর্ণার ব্যাপারে। পর্ণাকে দেখে ফোনটা রেখে মেয়েটাকে বুকে জড়িয়ে জিজ্ঞাসা করলেন, কিরে পর্ণা, সেই সকাল থেকে কোথায় ছিলি বলতো? আমার কি চিন্তাটাই না হচ্ছিল তোর জন্য। বৌদি, বৌদি, মনে হচ্ছে আমার পূর্বজন্মের স্মৃতির রহস্য প্রায় উদ্ঘাটন করে ফেলেছি। সেসব পরে হবে, তো তোর এরকম অবস্থা হলো কি করে? এমন সময় একটা বন্দুকের গুড়ুম করে শব্দ আর সাথে সাথে একটা মেয়েলি আর্তনাদ শোনা গেল এই বাংলো বাড়িতে। ভয়ার্ত চোখে দরজার সামনে ধোঁয়া ওঠা বন্দুকের নল হাতে চোখে রোদ চশমার আবরণে যে মুখটা পর্ণা দেখল তাতে চমকে উঠে বলল, তুমি? বন্দুকের নল সরাতেই ততক্ষণে পর্ণার ওপর রক্তাক্ত রঞ্জনার বুলেট বিদ্ধ দেহটা দাঁড়িয়ে কাতর স্বরে বলল, আবার বুলেটের গর্জনের সাথে এবার রঞ্জনার নিথর দেহটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই পর্ণা সুযোগ বুঝে পেছনের দরজা দিয়ে এক ছুট মারল। বন বাদার পেরিয়ে দৌড়াতে লাগলো প্রাণের তাগিদে। দৌড়াতে দৌড়াতে বিয়াসের তীর অতিক্রম করে পাহাড়ি মেঠো পথ ধরে যখন একটা উঁচু খোলা জায়গায় এসে পৌঁছালো তখন তার হাঁপ ধরে গিয়েছে। বিয়াসের নিচের মন্দির থেকে আসা ঘণ্টার ধ্বনিতে চমক ভাঙতেই পর্ণা চমকে উঠে লক্ষ্য করল সে এখন নাগরাজ অর্থাৎ ব্রজরাজের ওপরের উপত্যকায় পৌঁছেছে। চারপাশটা তার বহু দিনের পরিচিত। বহুবার স্বপ্নে বা অবচেতন মনে এই পাহাড়ি পথ সে দেখেছে। মিহিকা মানে তার গত জন্মের ছায়া ওই পাথরের খাদ থেকেই তো ঝাঁপিয়ে নিজের সম্মান রক্ষা করেছিল। এমন সময় নিস্তব্ধতার বুক ছিঁড়ে একটা খটখট জুতোর শব্দ কানে আসতেই সজাগ হয়ে উঠল পর্ণা। হিমেল বাতাসে তার চুলগুলো মুখের ওপর ছড়িয়ে যেতে লাগল। হাত দিয়ে মুখের ওপর বিন্যস্ত চুলগুলো সরাতেই রোদ চশমার আড়াল সরানো যে মুখটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল, তার দিকে তাকিয়ে পর্ণার চোখের সামনে পূর্বজন্মের বাকি স্মৃতিটুকুর ওপর দিয়ে যেন আবছায়ার চাদর সরে গিয়ে সবটুকু স্পষ্ট হয়ে গেল দিনের আলোর মতো। মিহিকা সেদিন রানা সাহেবকে প্রবল ধাক্কায় সরিয়ে দৌড় লাগালো দরজার দিকে। পাগলের মতো দিক বিদিক শূন্য হয়ে ছুটতে ছুটতে ব্রজরাজের ওপরের এই উপত্যকায় এসে উপস্থিত হয়েছিল। তারপরের কাহিনীটুকু জোর লাগাতে তার বিন্দুমাত্র অসুবিধা হলো না। পর্ণা অতীতের রেশ থেকে এখন বর্তমানের মাটিতে উপস্থিত হয়ে সামনে দেখতে পেল লেন্স ছাড়া কটা চোখের অধিকারী ব্যক্তিকে। তার পেছনে দুটো লোক হিঁচড়াতে হিঁচড়াতে অর্ধচেতন যে আহত মানুষটাকে টানতে টানতে নিয়ে আসছে তার দিকে দেখে আরও একবার যেন পর্ণার একটা ধাক্কা লাগলো। কটা চোখের লোকটা পর্ণার সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি ভাবলে বলো তো? এই খামার বাড়ি থেকে পালিয়ে তুমি বেঁচে যাবে? এত পরিশ্রম করে আমার ড্রিম প্রজেক্টের কাজটা গুটিয়ে এনেছিলাম, সেটা এই ছেলেটা এত সহজে কেচিয়ে দেবে আর আমি চুপচাপ বসে বসে সেটা দেখব?
সেটা কি কখনো হয় পর্ণা? ইউ ব্লাডি মার্ডারার! তুমি নিজের বৌদিকে খুন করে সর্বকে হাফ মার্ডার করে আইনের হাত থেকে বেঁচে যাবে ভাবছো? শাস্তি, তা শাস্তি আমাকে দেবে কে পর্ণা ব্যানার্জি? তুমি? ভেবে তো ছিলাম তোমাকে বিয়ে করে আমার প্রজেক্টের পার্টনার করে নেব। বড্ড বোকামি করে ফেললে এই সার্ভের চক্করে পড়ে। এখন তোমাকে ভোগ করে দুজনকে এই নাগরাজের খাত থেকে ছুঁড়ে বিয়াসের জলে ফেলে দিলে তোমাদের লাশও কেউ খুঁজে পাবে না। বলে ছুটে এসে রাজকুমার পর্ণার হাতটা ধরতেই প্রচণ্ড ঘৃণায় হাতটা এক ঝটকায় সরিয়ে পর্ণা বলল, ছোট লোকই তোর করি ছাড় আমায়। ছাড়ার জন্য তো হাতটা ধরিনি পর্ণা। সর্ব এতক্ষণ নিঃসারে এদের পরিকল্পনা বোঝার চেষ্টা করছিল। এবার দেহের সমস্ত শক্তি একত্রিত করে উঠে দাঁড়ালো। লড়াই করতে করতে মানুষের যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন শেষ রক্ষা করতে সে মরিয়া হয়ে ওঠে। তেমনি সর্ব যে আকস্মিক এভাবে উঠে আসবে সেটা আন্দাজ কেউই করতে পারেনি। ফলত তাদের সেই ভ্যাবাচ্যাকা ভাবটার সুযোগে দৃঢ় হাতের মুঠিতে একজনের মুখে দিল কয়েকটা ঘুষি। লোকটা প্রতিরোধ করার আগেই কয়েকটা বেমক্কা ঘুষি খেয়ে মাটিতে এলিয়ে পড়ল। অন্য লোকটা সর্বকে পেছন থেকে চেপে ধরে টানতে থাকায় সর্ব ঝট করে সামনের দিকে হেলে লোকটাকে পেছন থেকে সোজা ঝাপটে ফেলল মাটিতে। লোকটা ওঠার আগেই লোকটার বুকের উপর বসে দমাদম ঘুষি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই লোকটা জ্ঞান হারালো। তখন সর্ব টলমল পায়ে রাজকুমারের দিকে অগ্রসর হতে লাগলো। রাজকুমার যেন পিপিলিকার মরণ বার দেখার জন্যই অপেক্ষা করছিল নীরব দর্শকের মতো। পর্ণার হাতের কবজিটা চেপে ধরে এবার সে বলল, এবারও শেষ খেলাটা আমি দেখাবো। তোমার এই গত জন্মের প্রেমিক ব্রজেশ্বর এই জন্মেও আমার হাতেই মৃত্যুবরণ করবে। বলে অন্য হাতের বন্দুকটা সর্বর দিকে উঁচিয়ে ধরে একবার পর্ণার দিকে সেই কটা চোখ মেলে তাকায়। আর তখনই গুরুম করে একটা বন্দুকের ফায়ারিং সমস্ত উপত্যকায় যেন প্রতিধ্বনিত হতে থাকে। আর গুলিটা গিয়ে লাগে সর্বের বাম কাঁধে। নিমেষে এক পূর্বাভিনীত দৃশ্যপট ফুটে ওঠে পর্ণা আর সর্বর চোখের সামনে। মিহিকা তীর বেগে দৌড়ে ব্রজরাজের পার্বত্য ঢালবে উঠছে, আর সঙ্গে তার আহত ব্রজেশ্বর। দুটি প্রেমাভিলাষী হৃদয় যেন রানা সাহেবের ভীতির জাল কাটিয়ে এমন দুনিয়ায় পালিয়ে যেতে চায় যেখানে তারা নিজেদের মতো করে বাঁচতে পারবে। দুজন মিলে ব্রজরাজের এই উন্মুক্ত উপত্যকায় হাতে হাত ধরে দাঁড়িয়ে যখন দম নিচ্ছে তখনই রানা সাহেব তার বুটের শব্দ তুলে এসে হাজির হয়। সেদিনও রানা সাহেবের বুলেট এভাবেই ব্রজেশ্বরের বুকে বিঁধে তার প্রাণটুকু শুষে নিয়েছিল। কাতর স্বরে রক্তাক্ত হাত উঁচিয়ে শুধু ব্রজেশ্বর বলতে পেরেছিল, মিহিকা তুই ভাগ। মিহিকা অনিচ্ছা সত্ত্বেও নিজ সম্ভ্রম রক্ষা করার জন্য পালাতে বাধ্য হয়েছিল। রানা সাহেবের চণ্ডের দেওয়া সম্মোহিনী কবচ দিয়ে মিহিকাকে বশীভূত করে নিজেও বশীভূত করার অভিপ্রায়কে নস্যাৎ করে মিহিকা নিজেও হাত কেটে নিজেকে এই প্রকৃতির মাঝে বিলীন করে দিয়েছিল। সে চিত্র ফুটে উঠতেই এবার সর্বের কণ্ঠে উচ্চারিত হয় একটি নাম, মিহিকা। পর্ণা যেন এ জন্মে তার প্রেমিককে রক্ষা করতে মরিয়া হয়ে উঠল। এদিকে রাজকুমার পর্ণার চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে নিয়ে চলেছে। সর্বের পাশ দিয়ে যাওয়ার সময় একটা অবজ্ঞার লাথি কষিয়ে তার দুর্বল দেহটাকে দূরে ছিটকে দিয়ে পর্ণাকে নিয়ে চলে। এমন সময় বিয়াসের তীর থেকে ভেসে আসে মন্দিরের ঘণ্টার ধ্বনি। আচমকা পর্ণা তার চুলের মুঠি ছাড়িয়ে রাজকুমারের মুখোমুখি দাঁড়ায়। রাজকুমার পর্ণার দিকে তাকিয়ে সভয়ে আঁতকে উঠে কিছুটা পিছিয়ে আসে। ঘন কৃষ্ণ চোখে পর্ণার নয়নতারা দুটো যেন রক্তের মতো লাল টকটকে হয়ে উঠেছে। তার মুখের কোমল রেখাগুলো যেন পরিবর্তিত হয়ে কেমন একটা হিংস্র ভাব ফুটে উঠেছে। পর্ণা একটা বিকট চিৎকার করে ওঠে, রানা সাহেব, আজ भी मैं तुझे जीतने नहीं दूंगी। পর্ণা তার তীব্র কটাক্ষে যত এগোতে থাকে অস্তায়মান সূর্যালোকে
রাজকুমারের দিকে ভীত রাজকুমার ক্রমশ পেছন দিকে সরে যেতে থাকে। এভাবে পিছোতে পিছোতে একসময় খাতের একদম ধারে গিয়ে রাজকুমার উপস্থিত হয়। রাজকুমার নিজেকে নিয়ন্ত্রণ করার আগেই হরকে যেতেই পর্ণা রাজকুমারের একটা হাত টেনে ধরে বলল, इतनी जल्दी मैं तुझे मौत के हाथ नहीं देने वाली। সর্ব ততক্ষণে তার বাম বুকের বুলেট বিদ্ধ স্থানটা ডান হাতে চেপে ধরে এগিয়ে এসেছে পর্ণার পেছনে। ডান হাতের মুঠোয় তার ধরা রাজকুমারের হাত থেকে পড়ে যাওয়া পিস্তলটা সেটা উঁচিয়ে ধরল সে রাজকুমারের কপালে। তারপরেই গুরুম করে একটা ফায়ারিংয়ের প্রতিধ্বনি চড়াচড়ে ভেসে উঠল। সর্বের ফায়ারিং করা বুলেটটা গিয়ে বিঁধেছে রাজকুমারের কপালের মাঝে। তখনই পর্ণা রাজকুমারের হাতটা ছেড়ে দিতেই কলের পুতুলের মতো দেহটা পাহাড়ের উচ্চ উপত্যকা থেকে ক্রমশ খাতের দিকে পড়তে লাগল। অন্ধকার তখন প্রায় নেমে এসেছে। সেই আলো আঁধারিতে পর্ণা সর্বর ডান হাতটা ধরে বলে উঠল, আই লাভ ইউ। বড্ড ভালোবাসিছে তোমায়। আই লাভ ইউ টু। আমি হচ্ছে বড্ড ভালোবাসি তোমায়। জন্ম জন্মান্তরের ভালোবাসা যে আমাদের। এই বলে দুজনে দুজনকে জাপটে ধরে চুম্বনে চুম্বনে ভরিয়ে তোলে। গোধূলির লগ্নে পৃথিবী সাক্ষী হয় এক অমর প্রেমের প্রতিজ্ঞা পূরণের। রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে সুলেখিকা সুদীপা দাসের জাতিস্বর কাহিনী অবলম্বনে আমাদের বিশেষ নিবেদন পুনর্জন্ম রহস্য। গল্পটি শুনে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীর বিভিন্ন ভূমিকায় যারা রয়েছে তাদের কথা নিম্নে উল্লেখ করলাম। গল্প পাঠ ব্রতদীপ ও দেবাঞ্জন। বিভিন্ন চরিত্র অধ্যায় সৌরভ, শুভদীপ, বর্ণালী, দেবনীল, শুভস্বপ্না, ঝিনুক। শব্দগ্রহণ ঝিনুক। আবহ ফিনিক্স অডিওভার্স। প্রচ্ছদ শ্রাবণ দে। নাট্যরূপ ও পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানেই রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।